করতে হবে। তো আপনাদের মধ্যে থেকে এই প্যাসেজটা কেউ পড়তে পারবেন? যদি পারেন, আমি আবার বলছি, এই প্যাসেজ গুলো পড়লে কি হয়, আপনার রিডিং স্পিড বাড়বে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, নতুন ভোকাবুলারি পেলে সেইটাকে ডেভেলপ করতে পারবেন, রাইটিং এর যে ফরমেশন গুলো, এই ফরমেশন গুলো বুঝতে পারবেন, ফ্রেজ ক্লজ এর ব্যবহারটা ভালোভাবে আপনি বুঝতে পারবেন। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে, আমি আবারও বলছি, সাবজেক্টের পরে ভার্ব থাকে, ওই ভার্বটা দেখে টেন্স আইডেন্টিফাই করতে হবে যে এই যে সেন্টেন্সটা আমি পড়লাম এটা কোন টেন্সে লেখা আছে, এবং টেন্স যদি আইডেন্টিফাই করতে পারেন একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং আপনি বের করতে পারবেন। একটু রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন তো দেখি কে পড়তে পারবেন আপনাদের ভিতর থেকে, আমি পড়াবো। যারা পড়তে পারবেন এখানে রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে, একটু প্রেস করেন। অন্যরা কথা বলবেন না, আমি সবাইকে সুযোগ দিব, সবাইকে সুযোগ দিব, বাট এক একজন করে একটু এক একটা প্যারা পড়বে, হ্যাঁ? তো আহ আহ জাকির হুসাইন, শোনা যাচ্ছে আমাকে? আনমিউট করেন জাকির হুসাইন। হুম। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু পড়েন, পড়ে বাংলা বলবেন, অনুবাদ করবেন, হ্যাঁ? এগুলো একটু পড়েন প্রথম Suman থেকে। is sitting হুম। at the bank of Suman is sitting at the bank of the Sonda River. হুম। সুমন সন্ধ্যা রিভারের পাশে বসে না, আছে। ব্যাংক মানে নদীর তীর, তীরে। নদীর তীর, ব্যাংক মানে নদীর তীর। তাহলে সুমন সন্ধ্যা নদীর নদীর তীরে তীরে বসে আছে। আচ্ছা, আমার ওখানে বিভাগ নেই। তারপর? It was a beautiful afternoon. এটা ছিল একটা সুন্দর বিকাল। আচ্ছা বলেন তো এটা বিকাল কোন টেন্স? বিকাল বেলা। ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন, এটা কোন টেন্সের সেন্টেন্স? দা এই যে বাক্যটা, এটা কোন টেন্সের? ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন, এটা এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। থ্যাংক ইউ। ইন্ডিপেন্ডেন্ট স্যার। তারপর? হ্যাঁ পড়েন, এরপর পড়েন। আচ্ছা স্যার, এই ক্লাসটা কতক্ষণ পর্যন্ত হবে? এরপরে আর কে পড়তে পারবেন দেখি, আরেকজনের কাছ থেকে শুনি। আরেকজন একটু পড়েন তো। আর শফিক আজিজ, ওকে, জোরে পড়েন, লাউডলি। Suman is sitting at the bank of the Shanda River on ছোটবেলায় সুমন পারে মানে সন্ধ্যা নদীর পারে বসেছিল। বিউটিফুল আফটারনুন, একটা সুন্দর সন্ধ্যাবেলা। Light of the afternoon sun made a charming scene. স্কিন, আচ্ছা এটা ছিল এই মসৃণ আলো, সন্ধ্যাবেলার এই মসৃণ আলোটি একটা সুন্দর সিনারি তৈরি করে, চার্মিং মানে মনোরম পরিবেশ। Sunlight is the bay, sunlight is being set on the river. যে আলোটা নদীর পানিতে পড়ে আহ, দেখি আরেকজন, একটু ওয়েট করেন দেখি, আরেকজনের কাছ থেকে একটু নেই। হ্যাঁ, হাবিবা শর্মী, ওকে, পড়েন প্রথম থেকে পড়েন। Suman is sitting at the of the Shandha river. সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে। It was a beautiful afternoon. এটা ছিল সুন্দর একটা বিকাল। Soft light of the afternoon sun made a charming scene. বিকালের এই কোমল সূর্যের এই কোমল আলোটা একটা চার্মিং মনোমুগ্ধকর দৃশ্য তৈরি ছিল। The sunlight is being reflected on the river. সূর্যের আলোটা নদীর ওপরে প্রতিফলিত হয়েছে। The river was water looking like orange juice. নদীর পানি
অরেঞ্জের জুসের মতো, কমলার জুসের মতো দেখাচ্ছিল। সুমন is looking at the juicy looking water. সুমন এই জুসি পানির দিকে তাকিয়েছে, তাকিয়ে আছে। It felt peace inside mind. He felt peace inside mind. সে মনের ভিতরে একটা শান্তি অনুভব করেছিল। Shiraz had come to Suman few minutes ago. সিরাজ কয়েক মিনিট পূর্বে সুমনের কাছে সিরাজ এসেছে। হি ইজ এ বেস্ট ফ্রেন্ড অফ সুমন। সে সুমনের ভালো বন্ধু। নাও হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড সুমন। এখন সে সুমনের পাশে চুপচাপ বসে আছে। সুমন did not notice his presence. সুমন তার উপস্থিতি অনুভব করতে পারেনি, লক্ষ্য করতে পারেনি। Suddenly he looked behind the saw Shiraz standing beside him. হঠাৎ সে দেখেছিল তার তার পেছনে তাকিয়েছিল এবং সে তার পাশে সিরাজকে বসা দেখেছিল। সুমন বলেছিল, I was waiting for you. আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। Why are you so late? কেন তুমি দেরি করেছো? সিরাজ বলল, I came 5 minutes ago. আমি 5 মিনিট পূর্বে এসেছিলাম। He did not notice you did not notice me. তুমি আমাকে দেখতে পাওনি। Suman said that I was very charmed to enjoy and beauty of the afternoon. সুমন বলেছিল যে আমি খুব চার্মড, আমি খুবই মুগ্ধ হয়েছিলাম বিকেলের এই সৌন্দর্য উপভোগ করতে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। স্যার পরেরটা দেখা যাচ্ছে না। দেখেন, আমি কি বলছি যে একটা সেন্টেন্স পড়ে আমাদের অ্যাকচুয়াল মিনিং বের করতে হবে। দেখেন আপনার এই জায়গায় প্রবলেম কতগুলো আছে, বোঝার চেষ্টা করেন, আবার পড়বেন আপনি। এখানে আপনি বলছেন যে হি ডিড নট নোটিস হিজ প্রেজেন্স। উত্তরটা বাংলা কি বললেন? যে সে তার উপস্থিতি আহ, লক্ষ্য করতে পারেনি। পারেনি যদি বলতাম তাহলে তো আমি ডিড নট ব্যবহার করতাম না, কুড নট ব্যবহার করতে পারতাম, পারতাম না। এরপরে আরো কয়েকটা জায়গায় আপনি মানে সঠিক মিনিংটা বলতে পারেননি। আমি বারবার বলছি যে টেন্সের টাইম অনুযায়ী অ্যাকচুয়াল যে মিনিং, একদম সঠিক যে অর্থ, সেইটা আপনাকে করতে হবে। এবার আবার চেষ্টা করেন, যে পর্যন্ত পড়ছেন আপনার হয়েছে সমস্যা নেই, বাট অ্যাকচুয়াল মিনিংটা আপনি দিবেন, ঠিক আছে? কোন পর্যন্ত পড়ছিলেন? আনমিউট করেন শর্মি। কোথায় ছিল? স্যার, Suman said that I was very charmed to enjoy the beauty of the afternoon. এ পর্যন্ত। হ্যাঁ, তারপর পড়েন। সিরাজ বলেছিল, হ্যাঁ, I understood. আমি বুঝতে পেরেছিলাম। I was also enjoying the beauty of the afternoon. That's why I did not call you. বিকেলের সুন্দর আমি এনজয় করতেছিলাম বিকেলের এই সুন্দর দৃশ্যটি, যার কারণে আমি তোমাকে I did not call you. আমি তোমাকে ডাকিনি। গুড, এবার ঠিক আছে, আমি তোমাকে ডাকিনি। তারপর said with the sit beside me. সুমন সাই মানে একটা বলে, সুমন নিঃশ্বাস নিয়ে বলা, হ্যাঁ, তার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলা, এটাকে সাই বলা হয়। সুমন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেছিল, সাইড বিসাইড মি, আমার পাশে বসো। সিরাজ সেট বিসাইড
his friend সুমন। সিরাজ তার বন্ধু সুমনের পাশে বসে and said that, এবং এটি বলেছিল, I came to village after 3 years, আমি 3 বছর পর গ্রামে এসেছিলাম, but I always miss past days, those I passed at village. বাট কিন্তু আমি সব সময় বা সর্বদাই অতীতের দিনগুলো মিস করি, অতীতের ওইসব দিনগুলো মিস করি। আই পাস্ট অ্যাট ভিলেজ, যে দিনগুলো আমরা গ্রামে অতিবাহিত করেছি, আমি গ্রামে অতিবাহিত করেছি। সুমন সেড নাথিং, সুমন কিছুই বলেনি। The orange colored light of the afternoon sun remained his memories with the সন্ধ্যা রিভার। সন্ধ্যা রিভারের সাথে তাদের যে মেমোরি আছে, মেমোরি গুলো রয়ে গিয়েছিল। আহ, সূর্যের সূর্যের afternoon, বিকেল বেলা সূর্যের মানে কালারফুল কি বলে এটাকে, কালারফুল আলোটা আর কি, অরেঞ্জ কালারফুল আলো, বিকেল বেলা সূর্যের অরেঞ্জ কালারের আলোটা থেকে গিয়েছিল। হ্যাঁ, হচ্ছে। দেখেন, দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ দ্য আফটারনুন সান, হ্যাঁ, অর্থাৎ কমলা রঙের আলো কিসের, বিকালের সুন্দর, বিকালের সূর্যের। রিমাইন্ডেড, এই রিমাইন্ড মানে কি জানেন, এটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব, রিয়েল পজিটিভ, মানে কি রিমেম্বার মানে স্মরণ করা। এই রিমেম্বারের পজিটিভ ফর্ম হচ্ছে রিমাইন্ড, অর্থাৎ বিকালের সূর্যের এই কমলা রঙের আলো তাকে স্মরণ করিয়ে দিয়েছিল তার স্মৃতিকে সন্ধ্যা নদীর সাথে। দেখছেন অ্যাকচুয়াল মিনিংটা কি, সন্ধ্যা নদীর সাথে তার স্মৃতিকে স্মরণ করিয়ে দিয়েছিল। তারপর সিরাজ বলেছিল, আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম টু ভিলেজ, অনেকগুলো 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 দিনে এসেছিল। কি অনেকগুলো দিন এসেছিল, ভালোভাবে বলেন, কোশ্চেন কোশ্চেন এটা, আফটার হাউ মেনি ডেজ, কতদিন পরে, ডিড ইউ কাম টু ভিলেজ, তুমি গ্রামে আসলে। হ্যাঁ। গ্রামে এসেছিল, জি স্যার, কতদিন পর। হুম। সিরাজ বলেছিল, আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম টু ভিলেজ, কতদিন পর তুমি গ্রামে এসেছিলে। 10 years, 10 বছর। I never, I never though, I never thought there would be a meeting with you again. I never thought, আমি ভাবতে পারি না, কখনই ভাবতে পারি না, there would be a meeting with you again, আমি আবার তোমার সাথে মিট পারবো বা মিট করতেছি, এটা আমি ভাবতে পারি না। আফটার কামিং টু ভিলেজ, ভিলেজে আসার পর, হেয়ার আমি শুনেছিলাম, ইউ কাম টু ভিলেজ, তুমি গ্রামে এসেছিলে। আই কালেক্টেড ইউর নাম্বার ফ্রম ইউর নিপো, আমি তোমার ভাগিনার কাছ থেকে তোমার কালেক্ট নাম্বার সংরক্ষণ করেছি, নাম্বার নিয়েছি। 3 years ago, 3 বছর পূর্বে, I came to village in winter vacation, 3 বছর পূর্বে আমি শীতের ছুটিতে গ্রামে এসেছিলাম। Then I asked for your number to your নিপো, এবং তারপর আমি তোমার নিপোর কাছ থেকে তোমার নাম্বার জিজ্ঞাসা করেছিলাম। That টাইম, ওই সময়, হি ডিড নট নো ইউর নাম্বার, ওই সময় সে তোমার নাম্বার জানেনি, সে জানেনি ইউর নাম্বার। স্যার, পরের অংশটা আর আসেনি।
today. After collecting your number, I called you. But কিন্তু আজকে তোমার নাম্বার সংরক্ষণের পর আমি তোমাকে করেছিলাম। Finally, we met each other after 5 years. Finally, অবশেষে আমরা 5 বছর পরে একে অপরে মিট করেছি, মানে দেখা করেছিলাম। Yes, we did. আমরা পেরেছি, আমরা করেছি। সিরাজ said with a smile on his face. সিরাজ বলেছিল, তার মুখে একটা হাসি নিয়ে সিরাজ বলেছিল, you came very fat. তুমি মোটা হয়ে গিয়েছিলা। সিরাজ বলেছিল, ইউ টু, তুমিও। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য চাইল্ডহুড ডেজ? তুমি কি তোমার শৈশবের দিনগুলোকে মনে করতে পারো? দ্যাট উই পাসড টুগেদার, যেগুলো আমরা অতিবাহিত করেছিলাম। অফকোর্স, অবশ্যই। আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ। আমি ওই দিনগুলো কখনোই ভুলতে পারবো না। Nowadays, my mind always likes to go back to the childhood days. মানে এখন, মানে nowadays, বর্তমানে বা এখন আমার মাইন্ড সর্বদাই শৈশবের দিনগুলোতে ফিরে যেতে চায়, যেতে পছন্দ করে। লাইক হাউ ইন্টারেস্টিং হয়, আর কত না সুন্দর ছিল ওই দিনগুলো। এবার দেখেন, অনেক ভালো পড়ছেন, ধন্যবাদ। এরকম পড়তে হবে। দেখে আরেকজন একটু পারবেন? আমি পড়বো। হ্যাঁ, জোরে পড়তে হবে, লাউডলি, ঠিক আছে? অমিত, হ্যাঁ, হাসান, লাউডলি পড়বেন কিন্তু, ওইরকম যাতে সবাই শুনতে পায়। পড়েন এইখান থেকে, ডু ইউ হ্যাভ ইন মাইন্ড, তারপর আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, পড়েন আগে। Do you have in mind the days we flew away from school? তোমার কি মনে আছে দিনগুলো, তোমার কি দিনগুলো মনে আছে? The flows away from school, যে দিনগুলো স্কুল থেকে চলে গেছে। Yes, I shall never forget. হচ্ছে না? আর কেউ পারবেন? করতে চাচ্ছি। পড়েন, জোরে পড়েন, লাউডলি। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড, এখান থেকে পড়েন। You have in mind the days, তোমার কি সেই দিনগুলো মনে আছে? We flew away from school, আমাদের স্কুল, we flew away, আমরা স্কুল থেকে উড়ে গিয়েছিলাম। Yes, I shall never forget those days. হ্যাঁ, আমি সেগুলো ভুলতে পারবো না। If it is possible, যদি সেটা সম্ভব হয়, I would go back to the days again. এই দিনগুলোতে আবার ফিরে যাব। We can't go back to the past day, আমরা অতীত সময় যেতে পারবো না। We only can remember the memories of past days, আমরা শুধু অতীতের সময়গুলো মনে রাখতে পারবো। Do you have in mind the day we crossed swimming the Shandha river for the first time in mind? তোমার কি সেই দিনগুলো মনে আছে আমরা সন্ধ্যা নদীটি সাঁতার কেটে পার হয়েছিলাম? Still I can see the picture of the day. হ্যাঁ, আমি সেই ছবিগুলো দেখতে পাই। While we reached the Maid River, I felt very frightened looking at the bank of the. আমরা যখন নদীর মাঝপথে এসেছিলাম, আমি অনুভব করেছি ফ্রাইটেন্ড। স্যার, ফ্রাইটেন্ড মানে কি? ভয়। আমি খুব ভয় অনুভব করেছিলাম যখন আমি লুকিং এট দ্য ব্যাংক অফ দ্য রিভার, নদীর তীর দেখে। ইটস লাইক you like to come back from the Maid River, but I was determined to cross the river, and finally we crossed the river. হ্যাঁ, তুমি ব্যাক করতে পিছনে চলে যেতে চেয়েছিলে, কিন্তু আমি খুবই ডিটারমেন্ট ছিলাম, আমি খুবই নিয়োগ মানে নিয়োগ করেছিলাম যে আমরা নদীটি অতিক্রম করবো, এবং ফাইনালি অবশেষে আমরা অতিক্রম করতে পেরেছি। Do you remember sitting on the sand? We wrote our names on the sand with finger. তোমার কি সে দিনগুলো মনে আছে আমরা বালুর উপরে বসে আমাদের আঙুল দিয়ে আমাদের নাম লিখেছিলাম? We felt like we conquered many things.
আমরা অনুভব করেছি অনেক জিনিস। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড ইন রিটার্ন জার্নি? তোমার কি মনে আছে আমাদের পূর্ব অভিজ্ঞতার কথা? মেড আ বোট উইথ দ্য ব্যানানা ট্রি, আমরা একটি কলা গাছ দিয়ে নৌকা বানিয়েছিলাম। উই ক্রসড দ্য রিভার অন আওয়ার রিটার্ন জার্নি রাইডিং দ্য বোট, আমরা আমাদের নদীকে অতিক্রম করেছি আমাদের বানানো বোট দিয়ে। আই ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ, এটা ছিল আমার জন্য খুবই চমৎকার একটি জার্নি। Many vehicles like bike, car, but I felt the best joy that day by riding the boat made by banana trees. I rode many vehicles like bikes, cars. আমি অনেক যানবাহনে উঠেছিলাম, বাইকের মতো বা গাড়ির মতো, বাট আই ফেল দ্য বেস্ট জয়, কিন্তু আমি সব থেকে আনন্দ অনুভূতি করেছিলাম day by riding the boat made by banana trees, সেই দিনটি যে দিনে আমরা কলা গাছ দিয়ে নৌকা বানিয়েছিলাম। এবার একটু বোঝেন। আমি আপনাদের একটু বলি, দেখেন জিনিসগুলোকে যদি ব্যাখ্যা করা হয় এর ভিতরে কত কিছু আছে আপনারা সবাই বুঝতে পারবেন। খুবই মনোযোগ দিবেন এই জায়গায়। এটা কমপ্লিট করে আমরা একটা ট্রান্সলেশন কনভারসেশন আসবো। আমার প্রথম থেকে আপনারা যারা পড়ছিলেন এখানে সেন্টেন্সটা ছিল যে সুমন ইজ সিটিং অ্যাট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার, সাবজেক্ট সুমন, ইজ সিটিং ভার্ব। তো ভার্ব দেখে আমি কি বললাম যে টেন্স আইডেন্টিফাই করতে হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন, এটা খুব সুন্দর একটা বিকাল ছিল। দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন। দেখেন একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের প্রয়োজন হয়। আপনারা যারা প্রথম দিকে ক্লাস করছিলেন আমি আপনাদেরকে বলছিলাম যে কিভাবে আমরা একটা শর্ট সেন্টেন্স থেকে লং ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি, হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স। এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা আই হোপ। তো যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে গেলে আমি অ্যাডভার্বের ব্যবহারের কথা বলছিলাম, যে একটা সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, দেন সেই ভার্বকে যদি ডাবল বেস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা হয় তাকে অ্যাডভার্ব বলা হয়। ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন হয়। কারো মনে আছে এই জিনিসটা আমি দেখিয়েছিলাম? হ্যাঁ, যে একটা সেন্টেন্সের ভিতর কিভাবে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়, কিভাবে লং সেন্টেন্স তৈরি হয়। হ্যাঁ, তো যাদের মনে আছে ভালো। এখন সেটা কিন্তু অবজেক্টের পাশে, মানে আমার ভার্বের পরের জায়গাটা কিভাবে বড় হয় সেটা বলছিলাম। কিন্তু দেখেন এই যে সেন্টেন্সটা আপনারা দেখছেন, এই সেন্টেন্সের আমার সাবজেক্ট কোনটা এটাকে বুঝতে হবে। আমার সবসময় আই, উই, ইউ, হি, সি একটা ওয়ার্ডই যে সবসময় সাবজেক্ট হবে বিষয়টা কিন্তু এমন না। সাবজেক্ট অনেকগুলো ওয়ার্ড মিলে হতে পারে, যেটাকে কম্পাউন্ড সাবজেক্ট বা নাউন ফ্রেজ বলা হয়। যেমন এই সেন্টেন্সের কিন্তু এই সান পর্যন্তই সাবজেক্টের অংশ, দেন মেকটা ভার্ব, এরপর চার্মিং সিন এটা আমার এক্সটেনশনের অংশ। অর্থাৎ এই জায়গাগুলো কিভাবে বড় হয় জানেন? মানে আমি আপনাদের আগে যেটা দেখিয়েছিলাম সেটা ভার্বের পরে অবজেক্ট বা অ্যাডভার্বের জায়গাটা কিভাবে বড় হয় সেটা বলছিলাম। তো আমার একটা সেন্টেন্সের একটা সিঙ্গেল সাবজেক্টকে ডাবল ট্রিপল করা যায়, অর্থাৎ একটা সিঙ্গুলার সাবজেক্টকে কম্পাউন্ড সাবজেক্টে পরিণত করতে হবে। একটা কম্পাউন্ড বা একটা ফ্রেজাল সাবজেক্ট কিভাবে হয় এটা একটু বোঝেন। মনে করেন রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই যে একটা সেন্টেন্স আমি লিখলাম, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? রহিম একটা মেধাবী ছাত্র। এই রহিমটা আমার কিন্তু এখানে সাবজেক্ট, তাই না? এবার এই সেন্টেন্সটাকে আমি যদি এইভাবে লিখি যে আ বয়, রহিম, আ বয় না লিখে পুয়ার বয়, একটা গরিব ছেলে রহিম, ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে এই সেন্টেন্সে আমি চারটা ওয়ার্ডে সাবজেক্ট লিখলাম। এখানে কিন্তু আমার আগে একটা ওয়ার্ড ছিল, বাট পরে আমি চারটা ওয়ার্ড দিয়ে কিন্তু এই চারটা ওয়ার্ডের যে মানে এই যে চারটা ওয়ার্ড এ, পোর, বয়, রহিম, আমি যদি আলাদাভাবে বলি এ এটা একটা অ্যাডজেক্টিভ, পোর এটা একটা অ্যাডজেক্টিভ, বয় এটা একটা অ্যাডজেক্টিভ, রহিমটা আমার সাবজেক্ট, এটা মধ্যে হেড ওয়ার্ড। বাট একসঙ্গে ধরলে এই চারটা ওয়ার্ডই কিন্তু একটা সাবজেক্ট, যেটাকে নাউন ফ্রেজ বলা হয়। আবার আমি যদি এইভাবে বলি এ পোর বয় রহিম ফ্রম ভিলেজ, এখানে দেখেন আমার ছয়টা ওয়ার্ডে হলো এটা।
এইবার আমি লিখবো যে ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই জায়গাটাতে আমি কি লিখলাম, যে এ পোর বাই রহিম ফ্রম ভিলেজ, অর্থাৎ গ্রাম থেকে আসা একটা গরিব ছেলে রহিম খুবই মেধাবী ছাত্র। তো এই জায়গাটায় আমার কি হলো, প্রথমে একটা ওয়ার্ডে, পরে 4টা ওয়ার্ডে, পরে 6টা ওয়ার্ড মিলে আমার একটা সাবজেক্ট হলো, আমার কত বড় হয়ে গেল। এরকম একের অধিক ওয়ার্ড নিয়ে একটা সাবজেক্ট হয়, যেটাকে নাউন ফ্রেজ বলা হয়। তো এই জায়গাটাতে অনেকগুলো সাবজেক্ট থাকলেও মূলত একটা হেডওয়ার্ড থাকে বা একটা মেইন ওয়ার্ড থাকে, সেইটা আপনাকে আইডেন্টিফাই করতে হয়। এইখানে এই যে যতগুলো ওয়ার্ড আপনি দেখছেন, এই ওয়ার্ডগুলোর ভিতরে আমার হেডওয়ার্ড হচ্ছে মূলত এই রহিম। এই রহিমকে কেন্দ্র করে এর আগে 3টা ওয়ার্ড বসছে, এর পরে 2টা ওয়ার্ড বসছে, এগুলোকে বলা হয় মডিফায়ার। অর্থাৎ একটা হেডওয়ার্ড একটা নাউনকে মডিফাই করে একটা সেন্টেন্সের সাবজেক্ট বড় হয়, ফ্রেজাল সাবজেক্ট তৈরি হয়। অর্থাৎ রহিম, এ পুয়ার বয় রহিম, অর্থাৎ এটা হচ্ছে প্রি মডিফাই করে, রহিমকে প্রি মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ বলা হয় এই 3টা ওয়ার্ড দ্বারা। আর পোস্ট মডিফাই অফ প্রেপোজিশন, অর্থাৎ এই ফ্রম শব্দটা কি, অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা কিন্তু একটা প্রেপোজিশন, এটা এই নাউনকে পোস্ট মডিফাই করে। অর্থাৎ একটা হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ড একটা নাউনকে প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই করার মাধ্যমে আমার একটা সেন্টেন্সের সাবজেক্ট বড় হয় বা ফ্রেজাল সাবজেক্ট তৈরি হয়। কি বললাম বুঝতে পারছেন? আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অবজেক্টের জায়গাটা কিভাবে বড় হয়, অর্থাৎ অ্যাডভার্ব দিয়ে প্রশ্ন করে করে সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আনা যায়। বাট একটা সেন্টেন্সের সাবজেক্টও কিন্তু বড় হতে পারে। সাবজেক্ট যে শুধু আই উই ইউ হি সি রহিম করিম হবে এরকম না, একটা কম্পাউন্ড সাবজেক্ট বা ফ্রেজাল সাবজেক্ট হয় মডিফাই করার মাধ্যমে হেডওয়ার্ড কে, অর্থাৎ সাবজেক্ট বলতে একটাই ওয়ার্ড, একটা হেড ওয়ার্ড একটা মেইন ওয়ার্ড, সেইটাকে কেন্দ্র করে তার আগে বা পরে কিছু শব্দ বসে, পরে যদি বসে প্রেপোজিশনের মাধ্যমে বসে, আগে যদি বসে অ্যাডজেক্টিভের মাধ্যমে বসে, বসে একটা ফ্রেজাল সাবজেক্ট বা কম্পাউন্ড সাবজেক্ট তৈরি হয়। তো এই যে সেন্টেন্সটা আপনারা দেখছেন, কোথায় পড়তেছিলাম, তা কই, ও এই যে, তো এই যে সেন্টেন্সটা আপনারা দেখছেন, দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান, এখানে এতটুকু ধরে আমার হচ্ছে মূলত সাবজেক্টের অংশ। বাট এইখানকার হেডওয়ার্ডটা কি দেখেন, এই লাইট শব্দটা কিন্তু মূলত মেইন ওয়ার্ড বা হেডওয়ার্ড। এই লাইটটাকে কেন্দ্র করে বলছে দ্য সফট লাইট, এই সফট আর দা এই দুটো অ্যাডজেক্টিভ। এরপর এই অফ এটা প্রেপোজিশন, দ্য আফটারনুন সান, অর্থাৎ প্রি মডিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে দা আর সফট দিয়ে, আর অফ দ্য আফটারনুন সান এটা হচ্ছে পোস্ট মডিফাই করা হচ্ছে প্রেপোজিশন দিয়ে। হেডওয়ার্ড বা মেইন ওয়ার্ড বা মেইন নাউন কোনটা, লাইট, মেইন সাবজেক্ট কোনটা, জিনিসটা কি, কোন জিনিসটা একটা মনোরম দৃশ্য তৈরি করেছে, আলোটা কিসের আলো, সূর্যের আলো, কোন সূর্যের আলো, বিকালের সূর্যের আলো। তো এইভাবে যদি আপনি দেখেন কোনো সেন্টেন্সে একের অধিক ওয়ার্ড, আমরা অনেকে এই ধরনের সেন্টেন্স গুলো দেখলে আমরা সঠিকভাবে বুঝতে পারি না যে সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা, কারণ ভার্ব অনেক পরে থাকে। যেমন এখানকার ভার্ব কি, মেড, মেক মানে তৈরি করা, এর পাস্ট ফর্ম মেড, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। কিন্তু যখন এই অনেকগুলো ওয়ার্ড মিলে সাবজেক্ট হয় বা ফ্রেজাল সাবজেক্ট হয়, আমরা অনেকেই ভার্ব আইডেন্টিফাই করতে পারি না এবং না পারার কারণে সেন্টেন্সে মিনিং বের করতে পারি না। তো যেটা বলতেছি যে একটা ওয়ার্ডেই যে ভার্ব হবে এরকম না, ভার্ব গুলো কিন্তু আমার কম্পাউন্ড হতে পারে ফ্রেজাল, সরি, একটা ওয়ার্ডে যে সাবজেক্ট হবে এরকম না, আমার সাবজেক্ট গুলো কম্পাউন্ড হতে পারে, ফ্রেজাল ওয়ার্ডে হতে পারে, মানে অনেকগুলো ওয়ার্ড মিলে আমার একটা সাবজেক্ট হতে পারে। সেটার ভিতরে একটা হেড ওয়ার্ড থাকে, তাকে প্রি মডিফাই করে কিছু ওয়ার্ড, যেগুলো মোস্ট অফ দ্য টাইম অ্যাডজেক্টিভ হয়, পোস্ট মডিফাই মূলত প্রিপোজিশন দিয়ে হয়। কথাগুলো কি বুঝতে পারছেন একটুও, যে সাবজেক্ট শুধু আই উই ইউ হি সি রহিম করিমের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আমার সাবজেক্টও বড় হয়। কথা কি ক্লিয়ার? হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেইড? জি স্যার। স্যার ক্লিয়ার। সবাই কি বুঝতে পারছেন আমি কি বললাম? স্যার কোনো কনফিউশন আছে? কি বললাম কথাটা কি বুঝছেন নাকি? জি স্যার, অনেক সুন্দর করে বুঝতে পারছি। আচ্ছা ধন্যবাদ। এরপর দেখেন, এরপর আরো একটু বোঝার চেষ্টা করেন, দেখছেন তাহলে অ্যানালাইসিস যদি করা হয়, এরকম একটা গল্প অ্যানালাইসিস করতে 3 দিন লাগে। তো আপনারা তো 2জন পড়লেন, কতটুকু টাইমের ভিতর শেষ হয়ে গেল। কিন্তু যদি ভেঙে ভেঙে দেখা হয় একটা জিনিসকে, কত কিছু পাওয়া যায় দেখছেন এর ভিতর, অনেক কিছু পাওয়া যায় না? এগুলো বুঝতে হয়, এগুলো চিনতে হয়, তাহলে প্যাসেজ অ্যানালাইসিস অনেক সহজ হয়। এরপর দেখেন দ্য সানলাইট, তাহলে এই যে 3টা ওয়ার্ড মিলে একটা শব্দ, এখানে পোস্ট মডিফায়ার নেই, এখানে প্রে মডিফায়ার আছে শুধুমাত্র, লাইটটা মেইন ওয়ার্ড, এটাকে মডিফাই করছে সান আর দা।
ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার, অর্থাৎ ইজ বিং রিফ্লেক্টেড এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কিন্তু, অর্থাৎ সূর্যের আলোটা প্রতিফলিত হচ্ছে নদীর উপর। দ্য রিভার ওয়াটার ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুস, নদীর পানিটা কমলার জুসের মতো লাগছিল। তো এটা কোন টেন্স? ওয়াজ প্লাস লুকিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সুমন ইজ লুকিং অ্যাট দ্য জুসি লুকিং ওয়াটার, সুমন জুসের মতো দেখতে পানির দিকে তাকিয়ে আছে। হি ফেল্ট ফিশ ইনসাইড মাইন্ড, এফ ডাবল এল, ফিল মানে অনুভব করা, এর পাস্ট ফর্ম ফেল্ট। সাবজেক্টের পরেই ভার্ব থাকে, ভার্বটা যদি দেখা যায়, ভার্বটা দেখে টেন্সটা যদি আইডেন্টিফাই করা যায়, একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং কিন্তু তখন বের করা যায়। অর্থাৎ সে মনের ভিতর শান্তি অনুভব করলো। সিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস এগো, সিরাজ সুমনের কাছে এসেছে, হ্যাজ প্লাস ভিতরি, কিছুক্ষণ আগে। এটা কোন টেন্স তাহলে? এসেছে, গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি ইজ আ বেস্ট ফ্রেন্ড অফ সুমন, এটা বি ভার্বের একটা সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে সুমনের একটা ভালো বন্ধু। নাও হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড সুমন, সে এখন সুমনের পাশে নীরবে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলেন তো এই সাইলেন্টলি শব্দটা কোন পার্ট অফ স্পিচ? adverb. ধন্যবাদ, এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয় এটা। এরকম পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয়। সুমন ডিড নট নোটিস হিজ প্রেজেন্স, এর মানে কি? সুমন তার উপস্থিতি লক্ষ্য করেনি, খেয়াল করেনি, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। সাডেনলি, হঠাৎ করে, তাহলে এটা একটা অ্যাডভার্ব। হি লুক বাহাইন্ড, সে পিছনে তাকালো, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। অ্যান্ড স, সি এর পাস্ট ফর্ম স, এবং দেখলো। সিরাজ স্ট্যান্ডিং বিসাইড হিম, সিরাজ তার পাশে দাঁড়ানো। হ্যাঁ, সিরাজ তার পাশে দাঁড়ানো। ওকে, এরপরে কি বলছে দেখেন। এরপর দেখেন, সুমন সেইড, সুমন বলল, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা অর্থ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, মানে করতেছিলাম। তুমি কেন এত দেরি করলে? হোয়াই আর ইউ সো লেট? সো সিরাজ সেড, আই কেম 5 মিনিটস এগো, আমি 5 মিনিট আগে এসেছিলাম। কাম মানে আসা, এর পাস্ট ফর্ম কেম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। ইউ ডিড নট নোটিস মি, তুমি আমাকে দেখোনি, খেয়াল করোনি, নোটিস করোনি। সুমন সেড দ্যাট আই ওয়াজ ভেরি চার্ম টু এনজয় দ্য বিউটি অফ দ্য আফটারনুন, আমি খুবই উৎফুল্ল ছিলাম, খুবই পুলকিত ছিলাম। এনজয় মানে উপভোগ করা, টু এনজয় মানে উপভোগ করতে, টু প্লাস ভিয়ন, এটাকে ইনফিনিটিভ বলা হয়। কোনো কিছু করতে, বলতে, লিখতে, চলতে, দিতে, নিতে টু প্লাস ভিয়ন হয়। টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। সিরাজ সেইড, সিরাজ বলল, আই আন্ডারস্টুড, হ্যাঁ বুঝলাম। আই অলসো এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন, আমিও বিকালের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস। দ্যাটস হোয়াই আই ডিড নট কল ইউ, এজন্য আমি তোমাকে ডাকিনি। তাহলে বলেন তো, আমি যদি বলতাম যে আমি তোমাকে ডেকেছিলাম, যদি আমি এটা অ্যাফার্মেটিভ করতাম, ইংলিশটা কি হতো? Called you. রাইট, আই কল্ড ইউ, তাই না? আমি তোমাকে ডেকেছিলাম, আই কল্ড ইউ, এরকম হতো। সুমন সেইড উইথ শাই, সুমন একটা নিঃশ্বাস নিয়ে বলল, সিট বিসাইড মি, একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু, যে আমার পাশে বসো। সিরাজ স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড সুমন অ্যান্ড সেইড দ্যাট, সিরাজ তার বন্ধু সুমনের পাশে বসলো এবং বলল যে, আই কেম টু ভিলেজ আফটার 3 ইয়ার্স, আমি 5 বছর পর গ্রামে এসেছিলাম। বাট আই অলওয়েজ মিস দ্য পাস্ট ডেজ দোজ আই পাসড অ্যাট ভিলেজ, কিন্তু আমি সবসময় অতীতের দিনগুলোকে মিস করি, যেটা আমি আই পাস্ট অ্যাট ভিলেজ, যেটা আমি গ্রামে পার করে এসেছি, গ্রামে অতিক্রম করে এসেছি। তাহলে এই প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু, জাস্ট এই মিসটা আমার মেইন ভার্ব, আমি সবসময় মিস করি। আর পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সুমন সেইড নাথিং, সুমন কিছুই বললো না। বলেন তো এই কথাটাকে আমি যদি এইভাবে না বলে, আমি যদি ডিডের ব্যবহার করে বলি, অর্থাৎ মানে মেইনলি যেভাবে নেগেটিভ করতে হয় অক্সিলারি ভার্বের সাথে, তাহলে আমার ইংলিশটা কি হতো? সুমন did not say nothing, Did not anything, nothing না, anything. Someone anything, did not say anything. anything, right, এরকম হতো, তাই না? এরপর দেখেন, বাট এই নাথিং লেখার কারণে আমার সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ হয়ে যায়, এই জন্য আর ওই ডিড নট টট কিছু লাগে না। এরপর বলছে দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ আফটারনুন সান, তাহলে এই যে সেন্টেন্সটা, ওই প্রথমে আমি কেন বললাম যে আমার সাবজেক্টও বড় করা যেতে পারে, এই সেন্টেন্সটা পড়ছিল কি বলে মনে, প্রথমে কে ছিল? এই যে শর্মি, উম্মে হাবিবা শর্মি, উনি কিন্তু পড়তেছিল, এই সেন্টেন্সটার অর্থ কিন্তু পড়তে পারিনি, আমি বলে দিছিলাম, তাই না? তো কেন পারেনি? শুধুমাত্র এই বড় সাবজেক্ট থাকার কারণে, বুঝতে পারছেন? এই জন্যই কিন্তু আমি ওই জিনিসটা আপনাদেরকে আগে শিখালাম। এইটাও কিন্তু একই, এই সেন্টেন্সের এতটুকু ধরেই আমার সাবজেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সের মেইন ওয়ার্ড এই লাইট, এই লাইটকে প্রি মডিফাই করছে দ্য অরেঞ্জ কালার, অর্থাৎ কমলা রঙের আলো, কমলা রং। হ্যাঁ, এরপর কি? আলো, কিসের আলো? অফ দ্য আফটারনুন সান, বিকালে সূর্যের আলো। রিমাইন্ডেড মানে স্মরণ করিয়ে দিয়েছিল, মনে করিয়ে দিয়েছিল। হিজ মেমোরিজ, তার স্মৃতিকে, উইথ দ্য সন্ধ্যা রিভার, সন্ধ্যা নদীর সাথে।
সিরাজ said after how many days, এই যে জায়গাটা এটা একটা ফ্রেজ, জাস্ট একটা ফ্রেজ। কতদিন পর, ডিড ইউ কাম টু ভিলেজ, তুমি গ্রামে এসেছিলে। 10 years I never thought there would be a meeting with you, would be মানে কি হবে, ফিউচার প্রবাবিলিটি বোঝায়, হ্যাঁ। আমি কখনোই ভাবিনি তোমার সাথে আবার দেখা হবে। আফটার কামিং ভিলেজ, গ্রামে আসার পর, আই হার্ড, হেয়ার মানে শোনায়, পাস ফ্রম হার্ড, আমি শুনেছি। ইউ কেম টু ভিলেজ, তুমি গ্রামে এসেছিলে। আই কালেক্টেড, পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি তোমার নাম্বার সংগ্রহ করেছিলাম ফ্রম ইউর নিফিউ, নিফিউ মানে ভাইপো বা ভাতিজা যেটাকে বলা হয়, তোমার ভাতিজার কাছ থেকে, ভাইয়ের ছেলে টেলে এরকম। দেয়ার 3 years ago I came to village in winter vacation, 3 বছর আগে আমি শীতের ছুটিতে গ্রামে এসেছিলাম। দেন আই আস্কড ফর ইউর নাম্বার টু ইউর নিফিউ, আমি তোমার নাম্বার সংগ্রহ করেছিলাম তোমার এই ভাতিজার কাছ থেকে, সরি জিজ্ঞাসা করেছিলাম। দ্যাট টাইম হি ডিড নট নো ইউর নাম্বার, সে সময় সে তোমার নাম্বার জানতো না। তাহলে আমি যদি বলতাম সে নাম্বার জানতো, তাহলে ইংলিশটা কি হতো? your number. He knew your number, right? But today after collecting your number, দেখেন এতটুকু ধরে কিন্তু আমার ফ্রেজ, আমার মেইন সেন্টেন্সটা শুরু এইখান থেকে, যে আই কল্ড ইউ। আই সাবজেক্ট, কল মানে ডাকা, পাস ফ্রম কল, অর্থাৎ আজ তোমার নাম্বার সংগ্রহ করার পর, আফটার এর পরে কালেক্টিং, এই প্রেপোজিশনের পরে কালেক্ট, সংগ্রহ করে একটা ভার্ব, ভার্ব থাকলে তার সঙ্গে আইএনজি হয়, হ্যাঁ। বাট টুডে আফটার কালেক্টিং ইউর নাম্বার আই কল্ড ইউ, ফাইনালি উই মেট ইচ আদার, অবশেষে আমরা একে অন্যের সাথে দেখা করলাম। আফটার 5 years, yes we did, সিরাজ said with a smile on his face, সিরাজ তার মুখে একটা হাসি নিয়ে বলল, you became very fat, তুমি অনেক মোটা হয়ে গেছো। সুমন said you too, সুমন বলল তুমিও। do you have in mind the childhood days, তোমার কি শৈশবের দিনগুলো মনে আছে, that we passed together, যেটা আমরা একসাথে পার করেছিলাম, অতিক্রম করেছিলাম। বলছে of course I shall never forget those days, আমি কখনো ওই দিনগুলো ভুলবো না। Nowadays my mind always likes to go back, দেখেন লাইক মানে আমরা জানি পছন্দ করা, বাট লাইকের মানে শুধু পছন্দ করা না, লাইকের মানে কিন্তু চাওয়াও হয়। আমার মন এখন সব সময় চায়, এখানে সাবজেক্টটা হচ্ছে মাইন্ড, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস হয়। তাহলে সেন্টেন্সটা আমার কি, যে মাই মাইন্ড অলওয়েজ লাইকস টু গো ব্যাক, আমার মন সব সময় চায় ফিরে যেতে, টু চাইল্ডহুড ডেজ, হাউ ইন্টারেস্টিং দোজ ডেজ ওয়্যার, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, যে কত সুন্দর ছিল ওই দিনগুলো, একটা এক্সক্লামেশন সিম্বল এখানে আছে। বলছে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড, ডু ইউ হ্যাভ মানে কি, তোমার কি মনে আছে, উই ফ্লিউ অ্যাওয়ে ফ্রম স্কুল, অর্থাৎ আমরা স্কুল থেকে পালিয়ে এসেছিলাম, বা আমরা স্কুল পলায়ন করেছিলাম। কি কমে গেছে? কেন শোনা যাচ্ছে না আমার কথা? কি সমস্যা? কিন্তু স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, কেন স্ক্রিন দেখা যাবে না কেন? দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা দেখি, না দেখা গেলে লিভ নিয়ে আবার জয়েন দিবেন, লিভ নিয়ে আবার জয়েন দিবেন, তাহলে দেখতে পাবেন, ঠিক আছে? তো দেখেন, দেখা যায় একটু দেখ। খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন কি বলছি। বলছে যে ইয়েস আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, আমি ওই দিনগুলো ভুলবো না। ইফ ইট ইজ পসিবল, যদি এটা সম্ভব হয়, আই উড ব্যাক গো ব্যাক টু দ্য ডেজ এগেইন, আমি ওই দিনগুলোতে আবার ফিরে যেতে চাই। কি বলছে, ইফ ইজ ইট পসিবল আই উড গো ব্যাক, অর্থাৎ এখানে কিন্তু উড গো বলতে চাওয়া বোঝাচ্ছে, সরি সরি সরি, এটা চাওয়া না, এটা হচ্ছে আমি ফিরে যেতাম। ইফ ইট ইজ পসিবল, যদি সম্ভব হয়, বা এখানে এরকম দেওয়া উচিত ছিল যে যদি সম্ভব হতো, ইফ ইট ওয়াজ পসিবল, বিষয়টা এরকম হওয়া উচিত, আই উড গো ব্যাক, অর্থাৎ আমি যেতাম হবে, ঠিক আছে? কিন্তু এখানে যদি এইটা না বলে এরকম থাকতো, আই উড লাইক টু গো ব্যাক, তখন অর্থটা আমি দিতে পারতাম যে আমি ফিরে যেতে চাই। বাট এটা হচ্ছে আমি ফিরে যেতাম, আই উড গো ব্যাক টু দ্য পাস্ট ডেজ, টু দ্য ডেজ এগেইন, ওই দিনগুলোতে আমি আবার ফিরে যেতাম। বলছে উই ক্যান নট, স্যার ওই গোয়িং টু উড দিলে হবে না? হ্যাঁ না কেন গোয়িং টু কেন দিবে, ওগুলো দেওয়া যাবে কেন, দেওয়া যায় না। তো দেখেন উই ক্যান নট গো ব্যাক টু দ্য পাস্ট ডেজ, আমরা অতীতের দিনগুলোতে ফিরে যেতে পারি না, আমরা অতীতের দিনগুলোতে ফিরে যেতে পারি না। কি বলতে পারি, যে উই ক্যান উই ক্যান উই অনলি ক্যান রিমেম্বার দ্য মেমোরিজ অফ পাস্ট ডেজ, আমরা শুধুমাত্র অতীতের স্মৃতিগুলোকে স্মরণ করতে পারি। এটা হচ্ছে আমাদের আহ ক্যানের ব্যবহার, অর্থাৎ মডাল ভার্বের সেন্টেন্স। সো ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডেজ উই ক্রসড সুইমিং, অর্থাৎ আমরা পার হয়েছিলাম, সুইমিং মানে সাঁতার কেটে, এই যে ওয়ার্ডটা আছে, এটা এটা অ্যাজ এ পার্ট অফ ইউ স্পিচ একটা জিরান্ট, এটা কিন্তু কোনো ভার্ব না। অনেকে এগুলোকে দেখে ভার্ব ভাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মেনটেন করে, বাট এটা কিন্তু ভার্ব না, এটা জাস্ট একটা জিরান্ট। আমার কথা আপনারা বোঝেন কিনা? এটা ভার্ব না, এটা একটা জিরান্ট। দেখেন
ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডে উই ক্রসড সুইমিং, অর্থাৎ জাস্ট সাঁতার কাটা, একটা স্থির একটা অবস্থা দিচ্ছে যে আমরা সাঁতার কেটে পার হয়েছিলাম। এই ক্রসটা আমার মেইন ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য সন্ধ্যা রিভার ফর দ্য ফার্স্ট টাইম ইন মাইন্ড, ইয়েস স্টিল আই ক্যান সি দ্য পিকচার অফ দ্য ডে। হ্যাঁ, এখন আমি ওই দিনগুলোকে দেখতে পারি। হোয়াইল উই রিচড, যখন আমরা পৌঁছেছিলাম দ্য মিড রিভার, মাঝ নদীতে, আই ফেল্ট ভেরি ফ্রাইটেন্ড, আমি খুবই ভয় পেয়েছিলাম। হ্যাঁ, অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর তীর দেখে। ইয়েস ইউ লাইক, এখানে লাইক মানে আবারও বলছে চাওয়া বোঝাচ্ছে, তুমি চেয়েছিলে টু কাম ব্যাক ফ্রম দ্য মিড রিভার, মাঝ নদী থেকে ফিরে আসতে। বাট আই ওয়াজ ডিটারমাইন্ড টু ক্রস দ্য রিভার অ্যান্ড ফাইনালি উই ক্রস দ্য রিভার, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম নদীটা অতিক্রম করতে, এবং অবশেষে আমরা নদীটা পার হয়েছিলাম। ডু ইউ রিমেম্বার, তোমার মনে আছে? সিটিং অন দ্য স্যান্ড, মানে বালির উপর বসে, উই রোট আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার, অর্থাৎ রাইট মানে লেখা, এর পাস্ট ফর্ম কি? রোট, অর্থাৎ বালির উপর বসে আমরা আমাদের নাম লিখেছিলাম আঙ্গুল দিয়ে। বলছে উই ফেল্ট লাইক উই কনকার্ড মেনি থিংস, আমরা এমনটা অনুভব করেছিলাম যে আমরা অনেক কিছু জিতে নিয়েছি। দেখেন, ফিল, FEEL, ফিল মানে অনুভব করা, এর পাস্ট ফর্ম ফেল্ট, আর কনকার্ড মানে জেতা, উইন মানেও কিন্তু জেতা। বাট পার্থক্য কি জানেন? অনেক কষ্টের মাধ্যমে কোনো কিছু জেতা, যুদ্ধ করে কোনো কিছু জেতা, এই জায়গাটাতে মূলত কনকর্ড এর ব্যবহারটা হয়, এটা মনে রাখবেন। এরপর দেখেন কি বলছে, বোঝার ট্রাই করেন। কোথায় ছিলাম? হ্যাঁ, এরপর দেখেন উই ফেল্ট লাইক উই কনকার্ড। আচ্ছা, ডু ইউ হ্যাভ ইন মাইন্ড ইন রিটার্ন জার্নি, আমি ওই কনসেন্ট্রেশন চলে যাচ্ছে, আমি একটু ওই খেলা দেখতেছি, তো আবার ওই বাংলাদেশের খেলা হচ্ছে এই জন্য। তো দেখেন, বোঝার ট্রাই করেন। যেটা বলছি, ডু ইউ হ্যাভ ইন মাইন্ড ইন রিটার্ন জার্নি, তোমার কি ফিরে আসার জার্নি মনে আছে? উই মেড আ বোট উইথ ব্যানানা ট্রিস, আমরা একটা নৌকা তৈরি করেছিলাম কলা গাছ দিয়ে। হ্যাঁ, যে উই ক্রস দ্য রিভার অন আওয়ার রিটার্ন জার্নি রাইডিং দ্যাট বোট, আমরা নদীটা পার হয়েছিলাম, মানে আমাদের যে ফিরে আসার জার্নিটা ছিল ওই কলা গাছের তৈরি নৌকা বা ভেলা, কলার ভেলা যেটাকে বলা হয়, এটা দিয়ে। এবার দেখেন বলছে ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি, এটা আই হবে না, এখানে ইট হবে, ইট। ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ, এটা ছিল আমার জীবনের সেরা একটা জার্নি। আই রোড, রাইডের পাস্ট ফর্ম রোড। আই রোড মেনি ভেহিকেলস, আমি অনেক গাড়ি ঘোড়া চড়েছি, ভেহিকেলস অনেক যানবাহন চড়েছি, লাইক বাইকস, কার্স, বাট আই ফেল্ট দ্য বেস্ট জয়। ফিল মানে অনুভব করা, পাস্ট ফর্ম কি? ফেল্ট। কিন্তু আমি অনুভব করেছিলাম সেরা আনন্দ দ্যাট ডে, ওই দিন, বাই রাইডিং দ্য বোট মেড বাই ব্যানানা ট্রিস, অর্থাৎ ওই নৌকাটা চড়ে যেটা কলা গাছ দিয়ে বানানো। তাহলে সেন্টেন্স গুলো আপনারা বুঝতে পারছেন না? টেন্স গুলো, টাইমিং গুলো, বাংলা অর্থগুলো পারছেন কিনা? আগে তো দুইজন পড়লো, তারপর আবার আমিও বলে দিলাম। এইভাবে আপনাদের কিছু প্যাসেজ নিজেদের অ্যানালাইসিস করতে হবে। এই জায়গাটাতে আমাদের সেকেন্ড মান্থে আমরা প্রবেশ করে ফেলছি, এখানে আপনাদের কাজ বেশি থাকবে। আপনাকে দিয়ে আমি কাজ করাবো, আপনাকে দিয়ে রিড আউট করাবো, আপনাকে দিয়ে প্রেজেন্টেশন দেওয়াবো, আপনাকে দিয়ে কনভারসেশন সলভ করাবো, এক এক করে আমরা আসবো। বাট তার আগে এই যে প্যাসেজগুলো দিচ্ছি, এগুলো আপনারা যদি একটু করেন, এগুলো যদি আপনারা একটু দেখেন, তাহলে এই যে টেন্সের যে ফাংশন গুলো, টাইমিং এর যে ফাংশন গুলো, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন আমি কি বললাম? আমার কথাগুলো কি বোঝা যায়? জি স্যার। তাহলে আমি আমি এইটা তো দিব আপনাদের, এইটা ছাড়া আরেকটা আরেকটা গল্প আমি পাঠিয়ে দিব, দিলে সেটা নিজেরা পড়বেন, এবং নেক্সট ক্লাসে যেন একদম অ্যাকিউরেটলি আপনারা মিনিং বের করতে পারেন, সেইভাবে আমার সামনে প্রেজেন্ট করবেন। আমি সবাইকে একটু একটু করে নিব। আর এই যে এখন যে 67 জন আছেন, এইটা ভাগ হয়ে যাবে, আপনাদের এই ব্যাচ স্টুডেন্ট কমায় ফেলবো, আমি ভাগ করে ফেলবো, 10 জন 15 জন করে এক একটা সেশন আমি করব আলাদা করে, যাতে করে সবাই কথা বলতে পারে। সবার কাছ থেকে এখন অনেক কিছু পাবেন এই জায়গাটা থেকে, অনেক অনেক পার্সোনাল সেশন বলেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব বলেন, অনেক কিছু আপনারা পাবেন। জাস্ট একটু ওয়েট করেন, আমাকে এগোতে দিন, গোছাতে দিন। তো আমি এখন আরেকটা বিষয় একটু আসবো, আরেকটু থাকেন আপনারা। হ্যাঁ, কয়টা বাজে? 11টা 8, আরেকটু থাকেন, আমি একটা কনভারসেশন একটু দেখাবো। দেখেন, এই জায়গাটাতে আমরা যে প্রবলেমটা মেইনলি ফেস করি, একটু ওয়েট করেন, আমি একটা কনভারসেশন আপনাকে একটু দেখাই, জাস্ট একটা মিনিট। খুবই সহজ একটা কনভারসেশন, বাক্যগুলো বা সেন্টেন্স গুলো দেখলে মনে হবে কি আপনি পারবেন, বাট দেখবেন আপনি একটা না একটা জায়গায় বাধা পড়বেন। কারণ কি জানেন? আমরা প্র্যাকটিস করি না ওইভাবে। দেখেন, এখানে একটা কনভারসেশন আছে, আ গেস্ট ইন দ্য হাউস টক উইথ আ বয় ইন দ্য ফ্যামিলি, একজন অতিথি ও ছেলের ভিতর কথোপকথন। তো অতিথি এবং সবুজ, দেখেন অতিথি বলছে তোমার নাম কি? বলছে আমার নাম সবুজ। তুমি কি করো? বলছে আমি পড়াশোনা করি। তুমি কোন ক্লাসে পড়ো? বলছে আমি সপ্তম শ্রেণীতে পড়ি। বলছে তুমি কোন কোন স্কুলে পড়ো? আমি ঢাকা মডেল স্কুলে পড়ি। তারপর বলছে তুমি কবে থেকে এখানে পড়ছো? আমি 2 বছর ধরে পড়ছি। তো এই যে বাংলাগুলো দেখছেন, দেখে মনে হচ্ছে না অনেক সহজ? না কঠিন এই সেন্টেন্স গুলো ইংলিশ করা? বলেন তো, পারবেন?
তাহলে কে করতে পারবেন বলেন, যে কোনো একজন রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন, এই বাংলাগুলো দেখে এগুলো ইংলিশে ট্রান্সলেট করবেন। এনিওয়ান? জি স্যার, পারবো আমি। ওকে, ধন্যবাদ। মহিবুল Very হাসান। good. আচ্ছা একটু ওয়েট করেন, এক একজন করে। মহিবুল হাসান, মহিবুল হাসান পড়েন, বাংলা Yes, পড়ে sir. ইংলিশ বলেন, বাংলা পড়ে ইংলিশ বলেন। মহিবুল হাসান। Okay. তোমার নাম কি? What's your name? আমার আমার নাম সবুজ। My name এ is অন্যরা মিউট সবুজ। রাখেন, ইমরান মিউট রাখেন, অন্যরা একটা মিউট রাখেন প্লিজ। হ্যাঁ, তারপর দেন তুমি তুমি কি করো? হুম, What do you do? হোয়াট ডু ইউ আমি ডু? পড়াশোনা করি। রাইট, I ওকে। stu- হুম আমি পড়াশোনা করি। I study. হুম কোন ক্লাসে তুমি পড়াশোনা করো? হুম What class are you in? হোয়াট ক্লাস আর ইউ ইন? তো সো সপ্তম। এটাকে অন্য কোন ভাবে বলা যেতে পারে? এটা ঠিক আছে আপনার What সেন্টেন্স। grade are you in? হ্যাঁ, What class are you in? নো, What আমি grade are you in? এখানে What class are you in? এখানে তো আর ছাড়া কোনো ভার্ব নেই। আপনার আপনার যে পড়াশোনা করা, এই ওয়ার্ডটা আপনি কিভাবে নিবেন? What class do you read in? Right. What class do you read in? I study. Or what class do you study in? Right. Then তারপর আনমিউট করেন। কই মহিবুল? হুম, আনমিউট করেন, মিউট হয়ে গেছে। হুম আমি সপ্তম শ্রেণীতে পড়ি। I study in I study in 7. হুম তুমি কোন স্কুলে পড়ো? হুম What class do you study? আমি ঢাকা মডেল স্কুলে পড়ি। হুম I study at ঢাকা মডেল স্কুল। হুম এই স্কুলে তুমি কবে থেকে যাও? এই স্কুলে তুমি কবে থেকে যাও? Do you go to school from which day? এই স্কুলে আমি 2 বছর ধরে যাই। I have been going হচ্ছে না। this school কে for পারবেন এটা 2 বলতে? years. এই সেন্টেন্সটার ইংলিশ কে বলতে পারবেন? এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, ইংলিশ কি হবে স্যার আমি পারবো। বলেন? What class do you read? Read. What school do you read? হোয়াট স্কুল ডু ইউ রিড? অবস্থা দেখছেন, কি হবে, কে পারবেন? How long have how long হুম how long have you This is school. হ্যাঁ, When you go to this school, when you go to this school, বাহ, দেখছেন? have you read কি হাউ লং হ্যাভ ইউ কি? when have you read in school? আরে অবস্থা, কেউ কি পারবেন না? From when we read English in school? হলো না তো। In when you তাহলে বলেন আপনারা কেন পারলেন না এই সেন্টেন্সটা করতে? কারণ কি জানেন? আমরা আমরা প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজ গুলোকে প্র্যাকটিস করি না। এই সেন্টেন্স গুলোকে প্র্যাকটিক্যাল ওয়েতে প্র্যাকটিস করতে হবে। এরকম কিছু কনভারসেশন সলভ করতে পারলে অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ কোনো কাজ করছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইংলিশ এরকম হবে, ফর হাউ লং, ফর হাউ লং হ্যাভ ইউ বিন, আগে হ্যাভ, তারপরে ইউ, তারপরে বিন, তারপরে STUDYING স্টাডিং। মিলাই নেন, যারা এগুলো বলছিলেন উল্টোপাল্টা হচ্ছিল, মিলাই নেন। ফর হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং ইন দিস স্কুল? এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো? বলছে আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি, তাহলে ইংলিশ কি? আই হ্যাভ বিন STUDYING স্টাডিং ইন দিস school. I have been studying in this school for 2 years. For 2 years. বুঝতে পারছেন আপনারা? I have been studying in this school for 2 years. ক্লিয়ার? তোমার বাড়ি থেকে স্কুল কত দূর, এটা কি হবে? far do you school from your house? আরে অবস্থা, what do you school from?
এই কে পারবেন কারেক্ট করে বলেন, যে কনফিডেন্টের সাথে কারেক্ট সেন্টেন্স বলতে পারবেন সে বলেন। What school do you read? হোয়াট How ইজ, much far? আরে বাবা, How long? How much far is school from your home? কি হাউ লং ফার স্কুল ফ্রম ইওর হোম? How much long far হুম, your school from your home? দেখেন আমাদের মেইন প্রবলেমটা এই জায়গাতেই হয়। দেখেন ও ও কিন্তু বলছে, কি বলছে বলেন তো, এই যে তমু হালদার নাকি, যে হাউ লং ফার ফ্রম স্কুল ফ্রম ইওর হোম। এই জায়গাটা আমরা অনেকেই বুঝি না, এই ভুলটা আমাদের হয় কারণ আমরা এই প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করি না। এই যে বললো কথাটা হাউ লং ফার ফ্রম ইওর স্কুল, এটা কোন টেন্স কেউ বলতে পারবেন? এই সেন্টেন্সের ভিতরে ওর কোনো ভার্ব আছে? তাহলে ভার্ব যদি না থাকে ইংলিশে কোনো সেন্টেন্স হয়? ভার্ব একটা সেন্টেন্সের হার্ট বা প্রাণ, ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স তৈরি করা যায় না। ও কিন্তু কোনো ভার্ব ব্যবহার করিনি। হাউ লং ফার ফ্রম ইওর স্কুল ফ্রম ইওর হোম, কোনো ভার্ব বলছে? বলিনি। এবং সে বলবে কেন? এখানে বাংলা সেন্টেন্সের ভিতরেই তো কোনো ভার্ব নেই। এই যে বাংলা সেন্টেন্সটা আপনি দেখছেন, এখানেও কোনো ভার্ব আপনি খুঁজে পাবেন না। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব লাগবেই, বাট বাংলায় ভার্ব ছাড়া সেন্টেন্স দেখা যায়। বাংলা সেন্টেন্স দুই রকম, একটা হচ্ছে ভার্ব যুক্ত, একটা হচ্ছে ভার্ব বিহীন। যে সমস্ত বাংলা সেন্টেন্সে ভার্ব থাকে না, সেই সমস্ত সেন্টেন্সে ইংলিশে লিখতে গেলে তো আমার অবশ্যই ভার্ব লাগবে। তো সেখানে বি ভার্ব গুলোকে মেইন ভার্ব হিসেবে ইউজ করতে হয়। যেমন আমি যদি বলি বাংলাদেশের আবহাওয়া সুবিধাজনক নয়, কোনো ভার্ব আছে এখানে? নেই, কোনো ভার্ব নেই। তাহলে আপনি কিভাবে বলবেন? ইংলিশে ভার্ব ছাড়া আপনি কথা বলতে পারবেন না। এখানে লেখা আছে তোম কোথায় জানো, এই যে তোমার বাড়ি থেকে স্কুল কত দূর, এই যে সেন্টেন্সটা, কোনো ভার্ব নেই। বাট আপনাকে আগে ভার্ব আনতে হবে, ভার্ব ছাড়া ইংলিশে কোনো কথা বলা যায় না। তাহলে এই সেন্টেন্সটা আমাকে বুঝতে হবে, যে সমস্ত বাংলা সেন্টেন্সে ভার্ব থাকে না সেই সমস্ত সেন্টেন্সের মেইন ভার্ব অ্যাম ইজ আর অজয়ের হয়। অর্থাৎ হাউ ফার, হাউ ফার কি হবে? হাউ ফার is your school, how far is your school from your home? কি বললাম বলেন তো? ঠিক আছে, আমার ইজ আনতেই হবে, বি ভার্বের ব্যবহার করতে হবে, এটা না বসালে সম্পূর্ণ সেন্টেন্সটা ভুল। বুঝতে পারছেন সবাই আমার কথাটা? বাংলায় দুই ধরনের সেন্টেন্স, প্রায় প্রায় 2.5 মাইল হবে, তাহলে এটা আমায় কি বলতে হবে? ইট উইল বি নিয়ার অ্যাবাউট 2.5 মাইল। তোমার ক্লাস কখন শুরু হয় বলেন, এটার ইংলিশ কি কে পারবেন? Your class start. What time? When started your class? When your class started? When your class start? When your class is start? When do your class start? What time is start your class? আমি কারো কাছ থেকে এখনো উত্তর পেলাম না, এখনো পর্যন্ত কারো কারেক্ট হয়নি। হোয়াট টাইম ক্লাস স্টার্ট, হোয়েন ইওর ক্লাস স্টার্ট, হোয়েন ডু ইওর ক্লাস স্টার্ট, হোয়েন ইজ Start. Start. When does your class start? When do you start? দেখেন আপনারা কি বোঝেন, আপনারা কি বোঝেন যে এই যে সেন্টেন্সটা আমি পারতেছি না, তাহলে আমি কতটা দুর্বল এই ল্যাঙ্গুয়েজে? এই যে আপনি পারছেন না, দেখেন খুবই সহজ মনে হচ্ছে না সেন্টেন্সটা দেখে? 1 2 3 এর বাচ্চারাও পারবে, বাট আপনি পারছেন না। কেন পারছেন না? আপনারা অনেকেই আছেন, আপনি কিন্তু টেন্স পুরোপুরি জানেন, মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব, প্যাসিভ যা শেখালাম আপনি পারেন, বাট এই জায়গাটা এসে এগুলো বলতে পারছেন না। কেন? ল্যাক অফ প্র্যাকটিস, শুধুমাত্র প্র্যাকটিসের অভাব। এই জন্য বলছি আমি এখন থেকে এই যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো কেউ মিস করবেন না। এর আগের মাসে আমি যতগুলো ক্লাস নিয়ে আসছি, এর আগে যতগুলো ক্লাস আমি নিয়েছি, সবগুলো ক্লাসের সমান এখনকার এক একটা ক্লাস হবে। কেউ ক্লাস মিস করবেন না, প্রত্যেকেই কিন্তু ক্লাস করবেন, কারণ এক একটা ক্লাস পিছায় পড়া মানে অনেক দূর পিছায় পড়া। এর আগে আমি গ্রামার, রুলস, স্ট্রাকচার এগুলো বলছি, বাট এখন আমরা প্র্যাকটিক্যাল জায়গায় আসছি। অর্থাৎ এতদিন যা কিছু শিখাইছি সবকিছুকে এক জায়গায় অ্যাপ্লাই করতে হবে আমাদের এখানে। অর্থাৎ এক একটা ক্লাস এতদিনের সবগুলো ক্লাসের সমান হবে। এবং এই ক্লাসগুলো যদি, অর্থাৎ জাস্ট এই মাসটাই আপনার টার্নিং পয়েন্ট, এর নেক্সট মাসে যাই আপনি শুধু প্র্যাকটিস করবেন, বাট এই মাসে আপনার সবকিছু শিখে ফেলতে হবে। তো এই জায়গাটাতে আপনি যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাস করতে পারেন, জাস্ট 10টা ক্লাস করেন, আপনি অনেক ভালো করতে পারবেন। এগুলো আপনি পারছেন না, দেখে মনে হচ্ছে কিন্তু সহজ। নিজেকে প্রশ্ন করেন, নিজের বুকে হাত দিয়ে বলেন আপনি পারছেন না কেন? শুধুমাত্র প্র্যাকটিসের অভাব। তো প্র্যাকটিসটা করতে হবে। আমি এই কনভারসেশন দিব এখন, আমার কাজ না কিন্তু, আমি এতদিন আপনাদের পড়াইছি, অনেক কিছু দেখাইছি, বাট এবার আপনাকে কাজ করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনাকে এই জায়গাটাতে একটু টাইম দিতে হবে। তো
তোমার ক্লাস কখন শুরু হয়, এটা প্যাসিভ ভয়েস। ক্লাস, সাবজেক্ট আমার নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। তাহলে আগে ডাবল বেস অর হোয়েন, তারপর অক্সিলারি ভার্ব ইজ। কোথায় লিখতেছি দেখেন, হোয়েন, ইজ, এবার সাবজেক্ট ইওর ক্লাস, হোয়েন ইজ ইওর ক্লাস, হোয়েন ইজ ইওর ক্লাস, STARTED। এটা কেউ বলছেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাম ইজ আর প্লাস V3, এটা কোশ্চেন। সাবজেক্ট কি? আমি বলছি না কে ক্লাস নেয়, কে ক্লাস শুরু করে, ক্লাসটা কখন শুরু হয়, দ্যাট ইজ ইনঅ্যাক্টিভ। সো হোয়েন ইজ ইওর ক্লাস স্টার্টেড, এই সেন্টেন্সটার অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ হচ্ছে এইটা। কেউ বলছেন এটা? বলেন, কেউ বলছেন? বলেননি কিন্তু। আরেকটা একজন দুইজন বলছেন আপনারা, ওইটা বললেও ভুল হয় না, ওটাও অনেকটা কারেক্ট হয়। কারণ স্পিকিং এ প্যাসিভ অ্যাভয়েড করা ভালো, প্যাসিভ মেইনলি ব্যবহৃত হয় রাইটিং এ। এটা তো একজনের সাথে একজন কনভারসেশন, আপনি যদি এটাকে এইভাবে বলেন এটা ওইভাবে ভুল হয় না। বাট ডু না, ডাস, তোমারটা সাবজেক্ট না, তোমার একটা অ্যাডজেক্টিভ, একটা পজিটিভ কেস। সাবজেক্ট হচ্ছে মূলত ক্লাস, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আপনার হোয়েন এখানে ডাজ এর ব্যবহার করতে হবে, ডু না। হোয়েন ডাজ ইওর ক্লাস স্টার্ট, এটা বলা যায়, বাট গ্রামেটিক্যালি এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। স্পোকেনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। গ্রামেটিক্যাল বা কারেক্ট সেন্টেন্স যদি আপনি বলেন তাহলে হোয়েন ইজ ইওর ক্লাস স্টার্টেড, এইটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। বাট স্পোকেনে বা কনভারসেশনে প্যাসিভ বাদ দিয়ে অ্যাক্টিভে যত করা যায় তত বেটার। প্যাসিভ মূলত রিটেন ইংলিশে বেশি ব্যবহার হয়। অর্থাৎ যদি এটা বলেন তো এটা ভুল না, এক ক্ষেত্রে আপনি এটা বললে আপনার অপোনেন্টে যে থাকবে সেটা বুঝতে পারবে, বাট গ্রামেটিক্যালি যদি বলেন কারেক্ট করতে হলে এই প্যাসিভটা লিখতে হয়। কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? হ্যাঁ, বুঝতে পারছেন আমার স্যার কথাগুলো? দেখেন এই যে সেন্টেন্স গুলো যেগুলো আমি পড়াচ্ছি, এই সেন্টেন্স গুলো দেখে অনেক ইজি মনে হচ্ছে না, বাংলা দেখে অনেক সহজ মনে হচ্ছে না, বাট দেখছেন ইংলিশ করতে গেলে আমরা বেঁধে যাচ্ছি, ইংলিশ করতে গেলে আমরা পারতেছি না কেন? খুবই সিম্পল সেন্টেন্স আমরা পারতেছি না কেন? শুধুমাত্র আমাদের প্র্যাকটিস নেই, আমরা রিয়েল লাইফের কনটেক্সটের সঙ্গে এগুলোকে ইনভলভ করি না, আমরা শুধু গ্রামার শিখি, রুল শিখে, স্ট্রাকচার শিখে যাই। বাট এখন আর সেটা শিখলে হবে না। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ডিটেলসে ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে থাকি এবং প্র্যাকটিক্যাল ওয়েতে আমাদের এখন এগোতে হবে। ঠিক আছে? এরপর কি, সকাল 10টায়, তাহলে as 10 am, at 10 am, টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসাবেন। তুমি বাসা থেকে কখন বের হও, এটার ইংলিশ কি? তুমি বাসা থেকে কখন বের হও, এটার ইংলিশ when কি? do you leave home? When do you leave home? When, sir, When do you when do you leave? leave home? হ্যাঁ এটা হয়, সমস্যা না। When do you leave home, তুমি কখন বাসা ত্যাগ করো। অন্য কোনো ওয়েতে বিভিন্ন ভাবে একটা সেন্টেন্সকে বলা যায়, প্যারাফ্রেজ করা যায়। আর কেউ বলতে পারবেন অন্য কোনো ভাবে? যেমন when do you go out from home, বলা যায় না? গো আউট এর মানে কিন্তু বের হওয়া, বুঝতে পারছেন? ফ্রম ইওর হোম, বাসা থেকে। when do you go out from your home, তুমি বাসা থেকে কখন বের হও, এগুলো বলা যায়। হ্যাঁ, বলছে আমি তো হেঁটে যাই না, ইংলিশ কি? Did not, ডিড নট কেন হবে, এটা কি did পাস্ট not, টেন্স? no. তাহলে I am not going to work. এই কোনো কথা হলো? I do not work. I don't আই know. ডু নট ওয়াক মানে আমি হাঁটি না, আমি তো হেঁটে যাই না, এটা এইভাবে বলতে হয়। আই ডোন্ট গো অন ফুট। অন ফুট কি বললাম বলেন তো? আই ডোন্ট গো I অন don't ফুট। go work. আই ডোন্ট গো অন ফুট। আই ডোন্ট গো ওয়াক না, আই ডোন্ট গো অন ফুট, এর মানে আমি হেঁটে যাই না। আপনি যদি বলেন আই ডোন্ট ওয়াক, আমি হাঁটি না, আমি তো হেঁটে যাই না। আই ডোন্ট গো, যাই না, অন ফুট মানে হেঁটে। তবে কি তুমি, তবে কি তুমি বাসে যাও, কি বলছে? মিউট রাখেন। আচ্ছা দেখেন, একটু ডিসকানেক্ট হয়ে গেছিল মানে। শোনা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে? তো যেটা বলছি আর কি দেখাবো এখানে, আপনাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, মেইন কথা হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে তবে কি তুমি বাসে যাও, এটা ইংলিশ কি বলেন তো? তবে কি তুমি বাসে যাও, ইংলিশ কি? Shortcut.
তবে কি তুমি বাসে যাও? স্ক্রিন কি দেখা যায়? এখন কি দেখা যায় আমাকে বলেন। এখন তো আর সমস্যার কথা না। দেখছেন অবস্থা আর কন্ডিশন। All of the students are there in my school. ক্যান হ্যাভ ইউর স্কুল, ক্যান হ্যাভ আসে আসে বলে হ্যাভ হবে? এই আসে লেখা বলে হ্যাভ হবে? হ্যাঁ, হ্যাভ হবে না। দেখেন হ্যাভ মানে আছে, কি আছে? কারো অধিকারে কোনো মালিক বা আছে, বা কারো মালিকানায় কিছু আছে। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার। তার একটা বাড়ি আছে, হি হ্যাজ এ হাউস। তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? স্কুল একটা জায়গা। আমি যদি বলি মাঠে 10টা গরু আছে, তাহলে দা ফিল্ড হ্যাজ 10 কাউ, এরকম হবে? এরকম বললে ইংলিশ কি, কি বাংলা কি হয় জানেন? মাঠের 10টা গরু আছে, গরুগুলো মাঠের। গরুগুলো কি মাঠের? মাঠের না, গরু মাঠে আছে। মাঠ একটা জায়গা, একটা প্লেস। জায়গা কখনো নাউন হয় না। অর্থাৎ কোনো একটা জায়গায়, কোনো নির্দিষ্ট জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য ইট বা দেয়ারের ব্যবহার হয়। আমি যদি বলি আমি এখন বাড়িতে আছি, আই হ্যাভ অ্যাট হোম বলবো, তাহলে হয় আমার বাড়ি আছে। আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। সে এখন ঢাকায় আছে, থাকা বোঝাতে অ্যাম ইজ আর এর ব্যবহার হয়। হি ইজ ইন ঢাকা নাও। হ্যাভ হ্যাজ না। হ্যাভ হ্যাজ হচ্ছে সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে, অ্যাম ইজ আর সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে, এই জায়গাটাতে হ্যাভ হ্যাজ হ্যাড। অর্থাৎ তোমার স্কুল, স্কুল একটা জায়গা, একটা প্লেস, একটা জায়গা, কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য ইট বা দেয়ার প্লাস সাবজেক্ট ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট হয়। অর্থাৎ হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল? আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই। আমাদের গ্রামে একটা পোস্ট অফিস, ভিলেজ, ভিলেজ। অর্থাৎ ইট বা দেয়ারের উপর আমার এখানে ডিটেলস ক্লাস আছে, আমি দেখাবো তখন। তো বলছে প্রায় 900 জন। তোমার কোন বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে? তোমার কোন বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে, এটার ইংলিশ কি? Which subject do you like? হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক? Do you Which like most? subject do you like the most? ডু ইউ লাইক মোস্ট? আচ্ছা, অন্য কোনো ওয়েতে করা যায় এই সেন্টেন্সটাকে? একটা কথাকে বিভিন্ন ভাবে প্যারাফ্রেজ করা যায়, অন্য কোনো ওয়েতে এটাকে বলতে পারেন? স্যার এটা হোয়াট দিয়ে প্রশ্ন করে, হোয়াট সাবজেক্ট ডু ইউ লাইক? ডু ইউ লাইক না বলে অন্য কোনো ওয়েতে একই সেন্স রেখে, একই টাইম রেখে, যেমন এরকম বলতে পারি না যে হুইচ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট বা হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, এটা বলা যায় না? তো আমার ইতিহাস সবচেয়ে ভালো লাগে, তাহলে আই লাইক হিস্ট্রি মোস্ট, আর হিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, বলা যায় না? এবার তোমার সবচেয়ে Sir, প্রিয় খেলা কোনটি, ইংলিশ কি হবে? What's your favorite? হুইচ ইজ ইউর ফেভারিট গেম বা হোয়াটস ইউর ফেভারিট গেম। গুড। বলছে যে ফুটবল। ওকে। তো যাই হোক, এখানে বাংলা আছে, ইংলিশ আছে। আমি আপনাদের এই পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিব। দেওয়ার পর একটা তো আমি দেখালাম, এর পরে আরেকটা কনভারসেশন আছে। এই কনভারসেশন গুলো আপনারা নিজেরা একটু সলভ করার চেষ্টা করবেন। একটা রিডিং প্যাসেজ দিব আর এই কনভারসেশনটা দিব, দুটোই আপনারা করবেন। অর্থাৎ এইখানে কাজ এখন আপনার বেশি করতে হবে। আবারও বলছি, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। এখানে বাংলা আছে, এই বাংলা দেখে টেন্স ধরার চেষ্টা করবেন, আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, করে ইংলিশে লিখবেন। যদি মনে করেন আমি পারতেছি না, এখানে ইংলিশে দেওয়া আছে, সেটা দেখে নেন। সবগুলো দেখবেন না, আবার বাংলার কাছে চলে যাবেন, আরেকটা সেন্টেন্স, যতক্ষণ না পারবেন করতে থাকবেন, চেষ্টা করবেন। একদম যদি মনে করেন আমি আর পারতেছি না, হচ্ছে না, দেখি কি লেখা আছে, তখন অ্যান্সারটা দেখবেন। আপনারা সবাই অ্যাডাল্ট, আপনারা বোঝেন কিভাবে প্র্যাকটিস করতে হয়। আবার বাংলার কাছে আসবেন, আবার ইংলিশে যাবেন। এইভাবে টাইম বোঝার, টেন্স ধরার, কোশ্চেন থাকলে সেই কোশ্চেন গুলো সাজানোর ওয়ে, এটা আপনারা এইভাবে কনভারসেশন গুলো প্র্যাকটিস করে পাবেন। আর আমরা রেগুলার ক্লাসে এগুলো প্র্যাকটিস করব। বুঝতে পারছেন আমি কি বললাম? তো এই বিষয়গুলো অর্থাৎ প্র্যাকটিক্যালি